দেখুন, ব্রেইন আর স্পাইনটা হচ্ছে মানুষের একটা অস্তিত্বের অংশ। আমরা আজকে যা ভাবছি বা যা চিন্তা করছি, যা অনুভব করছি, সবটাই কিন্তু ব্রেইনের কারণে। সো ইটস এ ভেরি ভাইটাল পার্ট অফ আওয়ার লাইফ। তো সেটা নিয়ে কাজ করাটা বা সেটার রিকভারি করাটা কিছু ডিজিজের ক্ষেত্রে, সেটা অনেকটাই কিন্তু দায়িত্বশীল ব্যাপার। তো সেটাই আমাকে প্রথম থেকেই, মানে এমবিবিএস পড়াকালীন সময় থেকে আমাকে অনেকটাই আগ্রহ। এবং অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে এই যে নিউরো সার্জারি করতে হয় বা কেন করা, এর পেছনে এটার সাফল্য কতটা, সেটা যদি একটু তুলে ধরেন। নিউরোসার্জারি দেখুন, অনেকটা ভ্যারাইটি অফ সেই স্পেকট্রাম থাকে। এখন ধরুন ব্রেইন আর স্পাইন নিয়ে দুটো মিলেই হচ্ছে নিউরোসার্জারি। তো যদি কারোর কোমরের ব্যথা দীর্ঘদিন ধরে হয় কিংবা ঘাড়ে ব্যথা হয়, সেগুলোতে অনেক সময় স্লিপ ডিস্কের সম্ভাবনা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের যেমন নার্ভগুলোকে ডিকম্প্রেস করা, কিংবা ব্রেইন সার্জারিতে যদি আমি ধরে নিচ্ছি, সেগুলোতে যেমন ট্রমা জন্যে ব্লাড জমাট বেঁধে যাওয়া মাথার ভেতর কিংবা টিউমার, সেগুলোতে আমরা যেমন অ্যাজ এ মেজর পার্ট সেটাকে ধরি। আর স্পাইনটা যেমন সেমি মেজর বলতে পারি আমরা, কিন্তু যদি ট্রমার বিষয় হয় তখন সেটা কিন্তু আবার ইমার্জেন্সি হয়ে পড়ে। আরো একটা বিষয় জানবো আপনার থেকে। বলছিলেন যে চিকিৎসা পরিষেবার বিষয়টা, এই যে বর্তমানে আমাদের একটা লাইফস্টাইল চলছে, ঠিকঠাক ভাবে ঘুমানো নয়, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করা হচ্ছে না, এবং বর্তমানে যা আমরা খাচ্ছি তাতেও বিভিন্ন সার মেশানো থাকছে। এই যে বর্তমান লাইফস্টাইল, তাও কি কিছুটা হলেও প্রভাবিত করছে জীবনকে? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের যেমন মানে বর্তমানে ডেইলি বেসিসে আমরা মোবাইল ফোন ইউজ করছি, কিছু ইলেকট্রনিক্স ইউজ করছি, আর সেটাই নিয়ে হয়তো চার্জ দিয়ে বালিশের পাশে রেখেই শুয়ে পড়ছি। সেই যে ইলেকট্রনিক্স জিনিসগুলো অনেকটাই কিন্তু ব্রেইনের সেলকে হ্যাম্পার করছে, যার ফলে এখন দেখা গেছে যে ব্রেইন টিউমারের কেসেস গুলো বেড়ে চলছে। তারপর যেমন আমরা কিছু খাদ্য খাচ্ছি, সেগুলোর মধ্যেও পেস্টিসাইডস এন্ড এভরিথিং মেশানো আছে, যেগুলো আগের মতো সেরকম অর্গানিক নেই আর। সেটাও অনেকটা কিন্তু আমাদের শরীরের মধ্যে অনেকটা এফেক্ট করছে। প্লাস স্মোকিং, অ্যালকোহল, সেগুলো তো আছেই। না, এছাড়া আপনার যারা চিকিৎসক রয়েছেন বা এই পরিষেবার সাথে যুক্ত রয়েছেন, ডাক্তার কি সাধারণ লক্ষণ কিভাবে বুঝতে পারে যে তার চিকিৎসার প্রয়োজন রয়েছে বা এই প্রসেসটা এগিয়ে নেওয়া দরকার, লক্ষণটা কিভাবে আপনারা বুঝতে পারেন? আচ্ছা, প্রথমে আমি ব্রেনের কথাটা বলছি। ব্রেনে যেমন প্রায় সময় মাথা ব্যথা করা, ঘন ঘন সেই মাথা ব্যথা বেড়ে যাওয়া, কিংবা দিন বা দিন সেই বাড়তে থাকা মাথা ব্যথা, মাথা ঘোরানো, যার সাথে হতে পারে ভারসাম্য হারানো কিংবা দৃষ্টিতে মানে কম দেখা, তার সাথে যেমন খিঁচুনি আসা। আর যদি আমি শিশুদের লক্ষণগুলো বলি, যেমন মাথা বড় হয়ে যাওয়া, মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়া, কিংবা গঠনগত যা সমস্যা আছে, সেগুলোর জন্য নিউরোলজিক্যাল বা নিউরোসার্জারিতে একদমই ওনাদের কনসাল্ট করা উচিত। আর যেটা আপনার মেরুদণ্ডের ব্যাপারটা আছে, সেটার ক্ষেত্রে যেমন দীর্ঘদিন ধরে 4 সপ্তাহের ওপর যদি কিছু কোমর ব্যথা কিংবা ঘাড়ের ব্যথা স্থায়ী হয়, কিংবা হাতে পায়ের দুর্বলতা বাড়া, কিংবা আপনার যেমন পেচ্ছাপ বা পায়খানার যেমন নিয়ন্ত্রণে কন্ট্রোল যেমন হারিয়ে ফেলা, সেগুলোর জন্য নিউরোলজির সাথে একদমই কনসাল্ট করা দরকার। What are the common symptoms that incident someone should consult a neurosurgery? If there is any weakness in the limbs which has been like progressively increasing, and the back pain which is also radiating into the lower limbs, मतलब পায়ে যদি সেটা যেতে থাকে আর আস্তে আস্তে অবশ হতে থাকে জায়গাটা, ঝিনঝিনি বাড়তে থাকে, পেচ্ছাপে একদম কন্ট্রোল হারিয়ে যাওয়া, সেগুলোতে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট কেসে সেই নিউরোসার্জনদের সাথে একদমই কনসাল্ট করাটা অ্যাডভাইসেবল। আর আরো একটা বিষয় জানবো, অনেকের মধ্যে একটা ভয় কাজ করে, সার্জারি মানেই একটা ভয় কাজ করে যে সার্জারিটা যদি সফল না হয় বা সাকসেস না হয় তবে কি হবে। এক্ষেত্রে কি কোনো ধরনের এই অপারেশনের কোনো ঝুঁকি থাকে? দেখুন, যেহেতু আমাদের নিউরো ব্যাপারটা অনেকটাই মেজর সার্জারি, নিউরো সার্জারির মধ্যে কিছুটাই মাইনর সার্জারি কিন্তু একদমই নেই, সেমি মেজর অ্যান্ড মেজর সার্জারি।
সো কমপ্লিকেশন তো সবসময় থাকে, কিন্তু যদি আপনি কোনো স্কিলফুল সার্জনের দ্বারা যদি আপনি করান সেই অপারেশন গুলো, সেহেতু কমপ্লিকেশন রেটটা অনেকটাই ডিক্রিজ হয়ে যায়, which can be decreased from 10% to even 0.2%. তো সেটা আরো কিছু বিষয় জানবো যে অনেকেই আইএলএস হাসপাতালে যান বিভিন্ন চিকিৎসা করানোর জন্য, তো নিউরো সার্জারির ক্ষেত্রে কি কি প্রসেস থাকছে আইএলএস হাসপাতালে? কারণ আমাদের টিভির ওপারে বসে অনেকে জানতে চাইছেন যে বহু টাকা খরচ করে হয়তোবা তারা চিন্তা ভাবনা করছেন যে তারা বাইরে গিয়ে চিকিৎসা করবে, যেহেতু আইএলএস হাসপাতালে সবটা পরিষেবা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে প্রসেসটা কি থাকে? আইএলএস হাসপাতালে যেমন অলরেডি আমাদের এমআরআই মেশিন আছে, যেটা 1.5 টেসলা, অত্যধিক মানে আধুনিক মেশিন সেগুলো। আর সিটি স্ক্যান যেমন, সেগুলোর পরিষেবা আপনি 24 ঘন্টা নিতে পারেন, যার ফলে আমাদের ডায়াগনোসিসটা করার জন্য খুব একটা বেশি সময় নষ্ট হয় না, সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আমরা সেগুলো ডায়াগনোস করতে পারছি। আর হচ্ছে যেটা ব্রেইন ট্রমা, যেগুলোর মধ্যে ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টমি, আমাদের যেমন ব্রেইনের হাড়টা খুলে সেই ব্রেইনটাকে ডিকম্প্রেস করতে হয়, প্রেশারটাকে কম করতে হয়, তার জন্য সেই ইমিডিয়েট সার্জারিজ গুলো আইএলএস এ রয়েছে। তারপর যেমন ব্রেইন টিউমার্স, তারপর রয়েছে আপনার হাইড্রোকেফালাস, বাচ্চাদের মাথায় জল বেড়ে যাওয়া, সেই ক্ষেত্রে কিন্তু আমরা শান্ট প্রসিডিউর করে থাকি। আর যেমন মেরুদণ্ডের প্রবলেমটা যেটা স্লিপ ডিস্ক, সেটাও কিন্তু আমাদের ওখানে হয়ে থাকে। আর এই কয়েকটা মাস ধরে আমাদের ওখানে শুরু হয়েছে মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি, যেটা খুব ছোট কাটার দ্বারা আমরা করে থাকি। তার মধ্যে পেশেন্টের যেমন ব্লাড লস কম হয়, তার মধ্যে ব্যথা মানে অপারেশনের পরে ব্যথাটাও খুব ন্যূনতম থাকে। বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোট শিশুরা যারা পড়াশোনা করছে, তারা হয়তোবা নুয়ে পড়াশোনা করা বা অনেক দীর্ঘ সময় তাদের সেই টিউশনে বসে থাকতে হয়, সেক্ষেত্রে কি বর্তমান সময়ে এই রোগটা অনেকটাই বেশি ছড়াচ্ছে? যদি এরকম হয়ে থাকে, অনেকের ঘাড় ব্যথার সমস্যা থাকে, তাদের জন্য আপনার কি উপদেশ থাকবে? হ্যাঁ, ঘাড় ব্যথার সমস্যাটা মেজরলি আপনার যদি বসার সিটিং পশ্চার যদি ঠিক না হয়, সেহেতু সেটা অনেক ক্ষেত্রেই অনেকটা আগেই হয়তো লাইফে দেখা গেল, যেটা হয়তো মানে ইন নর্মাল কেসেস আমরা আফটার 30 to 40 ইয়ার্স এর পরেই দেখতে পাই। তো আমার এটা হচ্ছে যে যদি আপনি ক্যালসিয়াম বডিতে মাত্রা যদি ঠিকঠাক থাকে, প্লাস আপনার পশ্চার ঠিক থাকে, তো সেগুলো অনেকটাই অ্যাভয়েড করা যায়। আর আরো একটা বিষয় দেখা যায়, যে কোনো রোগের ক্ষেত্রেই বিশেষ করে পারিবারিক দিক থেকে যদি বলতে হয়, জেনেটিকলি কি কোনো ধরনের এই রোগ যে বাবার আছে তাই ছেলেরও হয়েছে বা মেয়েরও হয়েছে, এরকম কি বিষয় থাকতে পারে? হ্যাঁ, একদম। যদি ব্রেইন টিউমারের কথা আমি বলি, তাহলে সেই জায়গায় থাকতে পারে। আর যদি আমি স্পাইনের কথা বলি, স্পাইন টিউমার, সেগুলোতেও থাকতে পারে। কিন্তু যে স্পাইন স্লিপ ডিস্ক, সেটা কিন্তু বেশিরভাগ আপনার ওজন যেটা যদি বেড়ে যাওয়ার ফলে কিন্তু পুরো মেরুদণ্ডের উপরে চাপটা পড়ে, আর সেই ফলে কিন্তু আমাদের ডিস্ক গুলো মেরুদণ্ডের হাড়ের মাঝখানটা থেকে বেরিয়ে এসে স্পাইনাল কর্ডের উপর চাপা পড়ে, যার জন্য সেই কোমর ব্যথা আর পায়ে ব্যথা, তারপর সেই দুর্বলতা, আর ধীরে ধীরে আপনার পেচ্ছাপে আর পায়খানার মধ্যে নিয়ন্ত্রণ হারানো, ততটুকু পর্যন্ত যেতে পারে। আর আরো একটা বিষয় বলছিলেন যে মস্তিষ্কে যে টিউমারের বিষয়টা, অনেকেই চিন্তা করে যে হয়তোবা সেটা ক্যান্সারের আকার ধারণ করতে পারে, এই কি কোনো ধরনের একটা আশঙ্কা থাকতে পারে যে টিউমার মানেই সেটা ক্যান্সারে পরবর্তীতে পরিণত হওয়া? সে হতে পারে, কিন্তু সবসময় সেই বিষয়টা ওরকম নয়। ব্রেইনের টিউমার যেহেতু, সেটা আমরা WHO গ্রেডিং এ ডিভাইড করি, মানে ইন আওয়ার টার্মস ইফ আই সে, সো সেই WHO গ্রেডিং এ যদি 1 কিংবা 2 থাকে, সেগুলো কিন্তু অনলি টিউমার, দ্যাট ক্যানট বি ইনক্রিজড ইনটু দ্য ক্যান্সারাস পার্ট। কিন্তু গ্রেড 3 গ্রেড 4 যদি চলে যায়, সেটা ক্যান্সারে পরিণত হতে পারে। তো মেইন আমার সেটাই হচ্ছে, যদি আমরা 1 বা 2 স্টেজে সেটা ডায়াগনোসিস করতে পারি, আর ঠিক সময়ে যদি সেটার ট্রিটমেন্ট হয়ে যায়, তাহলে হয়তো এগুলো কোনোদিনও ক্যান্সারের স্টেজে যাবে না। তার জন্য যেই ওয়ার্নিং সাইন্স গুলো, লক্ষণগুলো আছে, সেগুলো আমাদের জেনারেল পাবলিককে অ্যাওয়্যার করতে হবে, সচেতন করতেই হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিশুরা যখন পড়াশোনা করে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগ থেকে আসার পর মাথা ব্যথা করে, তখন বলা হয় যে হয়তোবা রোগ থেকে আসার পর মাথা ব্যথা বা অন্য কারণেই ঘাড় ব্যথা।
কিন্তু কখন বোঝা দরকার যে না, এবার সাধারণ চিকিৎসা নয়, এবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া এই মুহূর্তে জরুরি হয়ে পড়েছে? এই কোন সময় বোঝা যাবে, বা এই লক্ষণগুলি তখন কেমন থাকে? মাথা ব্যথা যখন আপনার কোনো ওষুধ নেওয়ার পরেও 4 সপ্তাহের বেশি স্থায়ী হয়ে যায়, বা ঘন ঘন তার বাড়তে থাকে, হুম। আর এতটাই বেড়ে যায় যেন সে তার ঘুমের অসুবিধা হচ্ছে, হুম। তো সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে নিউরোসার্জনকে দেখানো উচিত। আর তার সঙ্গে যদি আবার দৃষ্টির কোনো সমস্যা দেখা যায়, ভারসাম্য হারানোর সমস্যা দেখা যায়, তাহলে অবশ্যই সেই নিউরোসার্জন সাথে পরামর্শ করা উচিত। হুম। অনেকের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব থাকে যে হয়তোবা এই সার্জারি যদি করা হয়, এই সার্জারির ক্ষেত্রে এ ধরনের ঝুঁকি আগামীতেও হতে পারে। তাই সেক্ষেত্রে অপারেশন হোক বা না হোক, নিয়মিত যে একটা চেক আপ করা, সেটা কি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ? হ্যাঁ, সে বর্তমানে খুবই গুরুত্ব, বাট লক্ষণগুলো যদি আমরা আগে থেকেই জেনে নিই যে এইগুলো হচ্ছে আমাদের ওয়ার্নিং সাইন্স, তাহলে আমরা অনেকটাই সতর্ক হয়ে যাই। হুম। আর এমনিতেই বছরে একবার, 30 বছরের পরে হুম। বছরে একবার করে হলেও ফুল হুম। বডি একটা চেক আপ করা অবশ্যই দরকার। হুম। হুম। আপনি কি অ্যাডভাইস দিতে যাবেন যারাই এই ধরনের সার্জারি করেছেন, তাদের আগামীতে কিভাবে চলা উচিত, বা কি কি বিষয় মেনে চলা উচিত সে বিষয়টা? যদি আমি ব্রেনের কথা বলি, তাহলে ব্রেন সার্জারিতে আমাদের যেমন হচ্ছে যে স্ট্রোকের, যেমন ব্লিড, হিমারেজ বা টিউমারের সার্জারি গুলোতে হুম। ওদের উচিত যেন ওনারা বিপি নিজেদের কন্ট্রোলে রাখে, হুম। যেন পরবর্তীকালে সে আবার আরেকটা মানে স্টেজ কিংবা আরেকটা এপিসোড যেন না হয় সেক্ষেত্রে। আর ঘুমানোর সময়গুলো কিংবা আপনার ডেইলি বেসিসে যে ওয়ার্ক গুলো আছে সেগুলো যেমন সময় মতো একটা ডিসিপ্লিন লাইফ হুম। মেনে চলে। হুম। আর একটু যদি ওনাদের মনে হয় কিছু ওয়ার্নিং সাইন্স আছে, হুম। তাহলে দেরি না করে যেন সঙ্গে সঙ্গে পরামর্শ করেন। হুম। হুম। আর যদি আমি স্পাইনের কথা বলি, তাহলে স্পাইনে হচ্ছে আমাদের ওজনটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভাইটাল রোল প্লে করে হুম। সেখানে। হুম। সেই যদি ওজন আমরা বয়স অনুযায়ী, শরীরের হাইট অনুযায়ী, হুম। বিএমআইটা যদি আমরা মেপে ওজনটাকে কন্ট্রোলে রাখি, হুম। কিংবা স্মোকিং, অ্যালকোহল হুম। সেগুলো যদি আমরা মানে বন্ধ করি, হুম। তাহলে হয়তো এই ডিজেনারেটিভ প্রসেস গুলো যা স্পাইনে দেখা দিচ্ছে হুম। সেগুলো কম হবে। হুম। আর যদি বলি যে ট্রমার ক্ষেত্রে আমাদের হয়তো যদি আমরা ট্রাফিক রুলস গুলো মেনে চলি, হয়তো আগামীকালে আমরা অনেকটাই এই ট্রাফিক অ্যাক্সিডেন্টস গুলো অনেকটাই আমরা হুম। প্রিভেন্ট হুম। করতে পারবো। হুম। আপনি যখন আপনার কর্মজীবন নিয়ে আলোচনা করছিলেন, তখন বলছিলেন যে আপনি বর্তমানে আইএলএস হাসপাতালেই কর্মরত রয়েছেন। বহু তো রোগী আসেন আপনার সাথে কথা বলেন, বা চিকিৎসা পরিষেবা গ্রহণ করছেন। একটা অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করেন। আইএলএস এ আমি জয়েন করলাম এই আহ, এখন 1 মাস হলো। তো আমার অভিজ্ঞতা খুবই কম এখানে এসে জয়েন করার পর। কিন্তু আহ, দেখা গেছে মোস্ট অফ দ্য টাইম যেমন মাথা ব্যথার রোগীরা হুম। আসছে, হুম। তারপর যারা উম, মানে বহিরাজ্যে গিয়ে চিকিৎসার জন্য গেছেন, বাট এতটাই ওনাদের এক্সপেন্ডিচার ছিল যার জন্য উনি ওরা করাতে পারেননি, কেন কি ওনাদের সার্জারির জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। হুম। সেই রোগীদের জন্য আমরা বলবো, এখন আইএলএস এ আমরা এতটাই মানে চিকিৎসা লেভেলটা একটু অ্যাডভান্স করতে চাইছি, সো দ্যাট আমাদের ত্রিপুরা রাজ্যের বাইরে যেন না যেতে হয়, আর এখানে থেকেই, রাজ্যে থেকেই যেন সবাই সঠিক চিকিৎসা পান। হুম। আর যে বিষয়টা মাথা ব্যথা বা মেরুদণ্ড নিয়ে আমরা আলোচনা করছিলাম, কোন বয়সে সব থেকে বেশি এই বিষয়টা নিয়ে একটা চিন্তা থাকা উচিত? না, এখন এই বিষয়গুলি নিয়ে আমাদের সতর্ক হতে হবে, শরীর বা স্বাস্থ্যের পক্ষে সচেতন হতে হবে? কোন সময়টাতে এই রোগীরা মানে বিশেষ করে আইএলএস হাসপাতালে যাচ্ছেন, বা এই সময়টাতে কোন রোগীরা সব থেকে বেশি ভিড় জমাচ্ছে? মেনলি হচ্ছে আপনার অ্যাবাভ 30 ইয়ার্স অফ এজ, হুম। আর অ্যারাউন্ড 50 to 60 ইয়ার্স পর্যন্ত। হুম। যেহেতু আস্তে আস্তে আমাদের বডির ইমিউনিটিটা কমে আসে, মেটাবলিজমস কমে আসে, তার জন্য আফটার 25 to 30 ইয়ার্স এর পরে সেই ডিজেনারেটিভ কিছু চেঞ্জেস গুলো বডির মধ্যে বেশি দেখা যায়। হুম। আর যদি আমি বলে থাকি, যেমন বিপি হাই হয়ে যাওয়ার জন্য স্ট্রোক করা বা হুম। হিমারেজ হওয়া, সেগুলো কিন্তু আপনার এখন 30 ইয়ার্স এর পরে থেকেই দেখা যাচ্ছে, হুম। বিকজ অফ স্ট্রেস ইন লাইফ কিংবা ঘুম কম হচ্ছে। হুম। তো
তো তার জন্য কিন্তু এই সমস্যাগুলো আফটার 30 দেখা দিচ্ছে, যা আগে হয়তো 50-র পর বা 60-র পর দেখা দিত। সো আমার এটাই বলার থাকবে যে ফ্রম 30 ইয়ার্স অফ এজ অ্যাবাভ আমাদের কিন্তু শরীর নিয়ে খুব চিন্তা করা দরকার, অ্যান্ড ইম্পর্টেন্টলি সেরকম ভাবে আমরা কনসাল্ট করি। অর্থাৎ আমরা কিন্তু কথা বলছি চিকিৎসকের সাথে, এবং তিনি তুলে ধরছেন যে কিভাবে এই বিষয়টা নিয়ে সচেতন হতে হবে, কিভাবে এই বিষয়টা নিয়ে রীতিমতো স্বাস্থ্যের পক্ষে, বা কিভাবে, কারণ স্বাস্থ্যই হচ্ছে মূল সম্পদ। আজ এই স্বাস্থ্য যদি নিয়ে আমরা সচেতন না হই, তবে আমাদের আগামী দিনে কিন্তু এই বিষয়টা নিয়ে ভুগতে হবে। তবে যেহেতু আইএলএস হাসপাতাল এবার এই বিষয়টা নিয়ে চিন্তা করছে, এবং আইএলএস হাসপাতালে বিভিন্ন পরিষেবা প্রদান করা হচ্ছে, বিশেষ করে এই সময়টাতে নিউরোসার্জারির সংখ্যাও অনেকটাই বাড়ছে। সেক্ষেত্রে আমি আরো একটা বিষয় আপনার থেকে জানবো, এই যে নিউরোসার্জারি হচ্ছে আইএলএস হাসপাতালে, তার সাফল্য কতটুকু রয়েছে? নিউরোসার্জারিতে জয়েন করা আমার খুবই দীর্ঘদিনের নয়, খুব অল্প সময়, কিন্তু যতদূর আমি দেখতে পারলাম অনেকটাই সাফল্য আমরা এখন দিতে পারছি পেশেন্টকে। কেন কি পেশেন্ট ইমার্জেন্সিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমরা যেমন ট্রমা কেসগুলোতে উইদিন 1 to 2 আওয়ার্সের মধ্যেই কিন্তু আমরা অপারেশন থিয়েটারের মধ্যে নিয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে পেশেন্টের অপারেশন হচ্ছে, এবং 7 থেকে 10 দিনের মধ্যেই পেশেন্ট একদম সুস্থ হয়ে আস্তে আস্তে আইসিইউ থেকে বাইরে জেনারেল ওয়ার্ড এবং বাড়িতে ফিরে যেতে পারছে পরিজনদের সাথে। এছাড়া টেকনিক্যাল বিষয়গুলো অনেকের হয়তো বা জানার বিষয় রয়েছে, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে টেকনিক্যাল বিভিন্ন কারণের জন্য অনেক অপারেশন হয় না, বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয় না, যার জন্য বহিরাজ্যে যেতে হয়। তবে আইএলএস হাসপাতালে টেকনিক্যাল ক্ষেত্রে অর্থাৎ যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়, কারণ পরীক্ষা নিরীক্ষা ছাড়া অপারেশন তো সম্ভব নয়, তো সেক্ষেত্রে টেকনিক্যাল বিষয়টা এবং অপারেশন থিয়েটারের কথা আপনি বললেন, তো টেকনিক্যাল বিষয়টা যদি একটু তুলে ধরেন যে কতটা প্রসেস হয়েছে এবং পরিকাঠামো কতটা রয়েছে আইএলএস হাসপাতালে। দেখুন, আমি যদি বলি তাহলে আমি নিউরোসার্জারি রিলেটেড কথাটাই বলবো, বাকিটা আমার সেরকম অভিজ্ঞতা নেই। নিউরোসার্জারির দিক থেকে যদি আমি দেখি, ডায়াগনোসিস থেকে যদি আমি শুরু করি, সেটা শুরু হয় আমাদের এমআরআই আর সিটি স্ক্যান দিয়ে, যেটা আমাদের 24 ঘন্টা পরিষেবা রয়েছে। ডায়াগনোসিসের পরে যদি আসা যায়, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট মানে সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্ট, মানে হচ্ছে নন অপারেটিভ, যেগুলো অপারেশন দরকার হয় না তাদের জন্য যে ম্যানেজমেন্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আইসিইউ ম্যানেজমেন্ট। আর সেটা আমাদের এখানে খুবই স্ট্রং, অ্যান্ড আইসিইউর ইন্টেন্সিভিস্ট আছে, ওনারা অনেকটাই এক্সপিরিয়েন্স সেই কেসগুলোকে হ্যান্ডেল করার জন্য। আর যেটা হচ্ছে অপারেটিভ বিষয়, সেটার জন্য আমাদের যেমন রয়েছে মাইক্রোস্কোপ, যার দ্বারা দূরবীনের দ্বারা আমরা ছোট ছোট জিনিসগুলোকেও অনেকটা সূক্ষ্মভাবে দেখে সেই অপারেশনগুলো আমরা সাকসেসফুল করতে পারছি। যারা স্পাইন সার্জারি করতে আসে তাদের জন্য কি অ্যাডভান্টেজ যদি একটু তুলে ধরেন? স্পাইন সার্জারির জন্য যেটা হচ্ছে, আমাদের কাছে মাইক্রোস্কোপ রয়েছে, যেটার জন্য আমরা মাইক্রোস্কোপিক লাম্বার সার্জারি, সার্ভাইকাল সার্জারি সেগুলো আমরা করতে পারছি। আর হচ্ছে মিনিমালি ইনভেসিভ সার্জারি কিংবা আপনার এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, যেই ট্রমা কেসেস গুলো কিংবা হাড়ের মধ্যে যেই আনস্টেবিলিটির জন্য আমাদের স্ক্রু কিংবা টাইটানিয়াম রডস ইউজ করতে হয়, সেটার জন্য আগের মতো আর বড় করে কেটে আমাদের করতে হচ্ছে না, সেগুলো ছোট কাটার মাধ্যমে আপনি বলতে পারেন 0.7 mm, নট ইভেন 1 সেন্টিমিটার কাটার মধ্যে দিয়ে আমরা সেই সার্জারি গুলো আজকে করতে পারছি। আর এন্ডোস্কোপির ব্যাপারটা হচ্ছে, যেহেতু সেটা খুবই নিউ টেকনোলজি, তো সেখানে আমরা ধীরে ধীরে একটা প্ল্যানিং করছি যে in near future আমরা সেগুলো শুরু করব আমাদের আইএলএস হসপিটাল। এছাড়া যারা নিউরো সার্জারি করতে যাচ্ছেন, বা যারা চিন্তা ভাবনা করছেন না এখন এই বিষয়টা নিয়ে আমাদের বিশেষজ্ঞদের সাথে পরামর্শের খুব দরকার, তাই সেক্ষেত্রে চিকিৎসকরা আইএলএস হাসপাতালে কেমন রয়েছে এবং কতটা সেখানে সাফল্য রয়েছে? কারণ অনেকেরই হয়তো বা প্রশ্ন থাকে যে আইএলএস হাসপাতালে যাব, কিন্তু সেই জায়গায় সাফল্য কতটা থাকবে, বা সেখানে কেমন রয়েছে চিকিৎসকরা, দক্ষ চিকিৎসকরা কি রয়েছে আইএলএস হাসপাতালে, সে বিষয়টা যদি একটু তুলে ধরেন। দেখুন, আমি নিজে একজন সুপার স্পেশালিস্ট সার্জন, তো আমি বলবো যে আমাদের এখানে সব রকমের সুপার স্পেশালাইজেশন আছে, কার্ডিওথোরাসিক থেকে শুরু করে নিউরো সার্জারি থেকে শুরু করে ইউরো সার্জারি, প্লাস্টিক সার্জন, সবটাই আমরা কভার করছি। আর দে আর হাইলি
experienced with their own fields and all, তো সব রকমের পরিষেবাই আপনারা সেখানে পাবেন। আর যেটা কমপ্লিকেশনের ব্যাপার, ওটা অনেক সময় পেশেন্ট আমাদের কাছে কি অবস্থায় আসছে বা আমরা পেশেন্টকে কোন স্টেজে, ডিজিজের কোন স্টেজে আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট শুরু করছি, সেটার উপরেও কিন্তু অনেক সময় কমপ্লিকেশনের রেটটা একটু বেড়ে যাওয়ার চান্স রয়েছে। সো মেইন হচ্ছে যে যদি আমরা সচেতন করতে পারি পাবলিককে, যে আপনারা যদি খুব ইনিশিয়াল স্টেজে যদি আমাদের কাছে আসতে পারেন, হয়তো আমাদের সাকসেস রেটটা আমরা আরো বাড়িয়ে তুলতে পারি আগামী দিনে। নিউরোসার্জারির মোট কয় প্রকার ধাপ রয়েছে বা কত প্রকার যদি রয়েছে সেটা একটু তুলে ধরেন। প্রশ্নটা আবার একটু। এই যে নিউরো সার্জারি করতে যারাই আসবেন বা যারাই হয়তো বা স্পাইনের সার্জারি থাকে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সময় মাথা ব্যথার একটা বিষয় থাকে, তাই এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে আপনারা কিভাবে বোঝেন না বা তাকে এইভাবে সার্জারিটা করতে হবে? দেখুন, সার্জারি সব ক্ষেত্রে করতে হয় না। যেগুলো হচ্ছে আপনার এমআরআই করার পরে আমরা দেখতে পাচ্ছি যে মাথার মধ্যে কিছু মাংসপিণ্ড আছে, যেগুলোকে টিউমার বলছি আমরা, সেগুলো যদি থাকে, যেগুলো ব্রেনের উপর খুব একটা প্রেসার পড়ছে কিংবা দৃষ্টিহীন করে দিচ্ছে, সেইগুলোতে আমাদের অপারেশন করতে হয়। কিংবা আপনার ধরে নিন যে একদম ট্রমা ইমার্জেন্সি, তো সেগুলো আসলে সঙ্গে সঙ্গেই করতেই হবে। বা অনেক সময় দেখা গেছে যারা বিপি হাই থাকছে, আনকন্ট্রোল বিপির জন্য ওদের ব্লিডিং হেমারেজ হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের তৎক্ষণাৎ সার্জারি করতেই হয়। আর স্পাইনালের দিকগুলো হচ্ছে যেমন স্পাইনালের টিউমার থাকা কিংবা স্পাইনের মেরুদণ্ডটা যেমন বেঁকে যাওয়া, আর বাচ্চাদের মধ্যে যেমন মেরুদণ্ডের গঠনগত যে সমস্যাগুলো হচ্ছে, সেইগুলোতে আমরা সার্জারির জন্য অ্যাডভান্স হচ্ছে। আবার অনেকের মধ্যে একটা ভয় থাকে যে সুগার থাকলে সার্জারি যদি করি তবে সেক্ষেত্রে অন্য আরো নয়া রোগ ধরা পড়তে পারে, বা সে জায়গায় যদি স্টিচ করা হয় সেটা শুকানোর ক্ষেত্রে একটা বড় একটা চিন্তা থাকে অনেকের। তো সেই বিষয়টাও কি আইএলএস হাসপাতাল একেবারে যত্ন সহকারে করে থাকে? হ্যাঁ, সেটা দেখুন আমাদের সব হাসপাতালে এটাই হয়, আর সেটা আইএলএসও করা হচ্ছে, যে আমাদের অপারেশন করার আগে একটা প্রি অ্যানেস্থেটিক চেকআপস হয়। সেগুলোতে আমরা পেশেন্টের সুগার কেমন রয়েছে, কতটুকু কন্ট্রোল রয়েছে, কিংবা সুগার বাদেও যেমন থাইরয়েড রয়েছে কিংবা কারোর বিপির সমস্যা রয়েছে, সেগুলোকে অপটিমাইজ কিংবা লেভেল আপ করার পরেই আমরা সেগুলোতে অপারেশনের জন্য এগোই, যতক্ষণ না সেটা ইমার্জেন্সি হয়। কিন্তু ইমার্জেন্সি বেসিসে সেগুলোকে আমাদের আফটার অপারেশন মানে পোস্ট অপারেটিভলি যেভাবেই হোক সেগুলো ম্যানেজ করে তারপর এগোতে হয়। আরো একটা বিষয় আমি জানতে চাই, where and how can patients consult you for brain and spine related problems? আমি বর্তমানে এখন কনসালটেন্ট নিউরোসার্জন ইন আইএলএস হসপিটাল, তো আপনারা ওখানে অ্যাপয়েন্টমেন্ট ডেস্কে সেভাবে আমার জন্য সেই কনসালটেশন গুলো আপনারা ওখান থেকেই পেয়ে যাবেন। আর অন্যান্য ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে অন্যান্য হাসপাতালে, যে যখনই কোনো চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে হয় দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, তারপর অপারেশন করা বা পরীক্ষা নিরীক্ষা করা, তারপর সেখানে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন আলাপ আলোচনা, তারপর অপারেশনটা দীর্ঘ সময় সেই জায়গায় কেটে যায়। আইএলএস হাসপাতালে কতটা দ্রুত সব পরিষেবা প্রদান করা হয়? দেখুন, সেটা ডিজিজের ওপর নির্ভর করে যে ডিজিজটা কতটুকু ক্রিটিক্যাল বা কতটুকু কমপ্লিকেটেড। কেন কি, যেহেতু আমাদের এখানে যেমন সব রকমের পরিষেবা ধীরে ধীরে আসছে, সেহেতু একটু সময় দরকার হয় সবকিছু অ্যারেঞ্জ করে তারপর একটা অপারেশনে যাওয়ার জন্য। কেন কি, একটা অপারেশন বিনা অ্যারেঞ্জমেন্ট করে যদি আমরা তৎক্ষণাৎ একদম হারিতে চলে যায়, তখন কিন্তু পেশেন্টের যে আউটকামটা সেটা আমরা খুব ভালো একটা দিতে পারবো না। তার জন্য সবকিছু তৈরি করার পরেই কিন্তু আমরা অপারেশনে নিয়ে যাই পেশেন্ট। অর্থাৎ আপনারা শুনলেন যে অপারেশন একেবারে চিকিৎসা পরিষেবা গ্রহণ থেকে শুরু করে অপারেশন পর্যন্ত সবটা ক্ষেত্রেই কিন্তু আইএলএস হাসপাতালের প্রত্যেকটা চিকিৎসক সাহায্য করবে, এবং ভয় পাওয়ার কোনো কারণেই, এবং বলছিলেন যে কোনো ধরনের ঝুঁকি নেই। অনেক ক্ষেত্রে অনেকেই অপারেশন নিয়ে একটা ঝুঁকি থাকে কিনা বা অপারেশনটা সাকসেস হবে কিনা এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করেন বা চিন্তিত থাকেন। সেক্ষেত্রে আইএলএস হাসপাতাল কিন্তু বলে দিচ্ছে না, যত্ন সহকারেই সবটা করা হয়। এবং আরো একটা বিষয় জানবো আপনার থেকে, এই যে প্রথম থেকে শিশুদের ছোট্ট থেকে বড় করা,
বা দেখা যায় যে বৃদ্ধকালের চলাফেরা, সবটা ক্ষেত্রেই নিজেকে সুস্থ রাখতে এবং বিভিন্ন ঔষধ ছাড়া কিভাবে নিজেকে সুস্থ রাখা যায়, এই বিষয়টা সম্পর্কে আপনি একজন চিকিৎসক হিসেবে কি বার্তা রাখবেন? বাচ্চাদের যদি আমি বলি তাহলে এখন দেখা গেছে যে বাচ্চাদেরকে একটা ডিস্ট্রাকশনস এর জন্য কিন্তু আমরা মোবাইল হুম দিচ্ছি। হুম সেই মোবাইলটা কতটুকু ক্ষতিকারক হুম একটা শরীরের পক্ষে সেটা যদি আমরা দেখি তাহলে অনেকটাই কিন্তু সেই এফেক্ট হচ্ছে। হুম সেটা আপনি জিন মিউটেশনস এ হোক আর যাই হোক। হুম তো হুম সেই ক্ষেত্রে সেই মোবাইল থেকে দূরে রাখা বাচ্চাদের, হুম কিংবা যেমন বাড়ির যা খাওয়া দাওয়া আছে সেইগুলো খাওয়ানো, হুম বেশি ট্রান্স ফ্যাটস এন্ড এগুলো অ্যাভয়েড করা, ফাস্ট হুম ফুড অ্যাভয়েড করা হুম বাচ্চাদের ক্ষেত্রে। আর স্লিপিং প্যাটার্নস গুলো যেন সেখানে যেন ডিসিপ্লিন ওয়ে ভাবে ওনাদের শেখানো হয় যে কিভাবে পুরো লাইফস্টাইলটা একটা ডিসিপ্লিন ওয়েতে উইথ সাম ফিজিক্যাল অ্যাক্টিভিটি হুম হুম দেওয়া হয়। হুম আহ, যারাই নিউরো সার্জারি করে থাকেন বা যারাই করবেন ভবিষ্যতে, তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে? নিউরোসার্জারিটা খুবই ডিমান্ডিং ব্রাঞ্চ। আর জিনিসটা হচ্ছে যে নিউরো নিউরোলজিক্যাল যে সিস্টেমটা ওটা কিন্তু খুবই একটা মিস্টিরিয়াস ব্যাপার, হুম ব্রেইন অ্যান্ড স্পাইন। তো তার জন্য প্রথমে যেমন এমবিবিএস আমাদের 5.5 বছরের, তারপরে একটা ইন্টার্নশিপ ওই করার পরে তারপর যেমন আমাদের পোস্ট গ্রাজুয়েশন রয়েছে। হুম সেই পোস্ট গ্রাজুয়েশনে 3 বছর জেনারেল সার্জারিতে পড়ার পরে আমাদের হচ্ছে এমসিএইচ নিউরো সার্জারি ডিগ্রিটার জন্য এন্ট্রান্স এক্সাম হয়, হুম যেটাকে নিট এসএস বলা হয়, সুপার স্পেশালিটি এক্সাম। সেই উত্তীর্ণ করার পরে হচ্ছে আরো 3 বছরের কোর্স। হুম কিংবা এমবিবিএস এর পরে আপনি ডাইরেক্ট 6 বছরের কোর্সও আছে যেটা নিউরো সার্জারি, সেটার জন্য অপ্ট করুন। হুম অর্থাৎ যারাই আইএলএস হাসপাতালে বা আপনারা যারা রয়েছেন আইএলএস হাসপাতালে উন্নত পরিষেবা প্রদান করা হচ্ছে এবং যারাই যাচ্ছেন পরিষেবা গ্রহণ করার জন্য প্রত্যেককেই সুবন্দোবস্ত করা হচ্ছে। সেই জায়গায় কিন্তু কোনো ধরনের কোনো প্রশ্নই উঠে না, কারণ আমি যে কথাটা আলোচনার প্রথমেই বলছিলাম যে অনেকেই হয়তো বা চিকিৎসা পরিষেবা গ্রহণ করার জন্য বহু দূরে ছুটে যায়, কেউ যায় ব্যাঙ্গালোর তো কেউ যায় কলকাতা, বেসিক্যালি ত্রিপুরার মানুষ কলকাতাতেই যায়। কিন্তু আইএলএস হাসপাতাল এমন একটা হাসপাতাল যেখান থেকে যেখানে শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের মানুষ নয়, বাংলাদেশ থেকে